টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। আকাশে তাকিয়ে দেখো, তারারা জ্বেলেছে আলো, ছেড়ে যাবে না কোথাও এ আলো ছুঁয়ে বলো। যদি আমি শূন্য হয়ে যাই, পূর্ণ করে রেখো আমায়, ও প্রিয় আমার, আমি ভীষণ ভালোবাসি তোমায়। মোতায়েনকৃত সেনাবাহিনী যে এলাকায় থাকবে সে এলাকায় সন্ত্রাসী থাকবে, এটা হতে পারে না। অর্থাৎ সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে, এটা হতে পারে না। হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে। তাই এসব সন্ত্রাস এবং দুষ্কৃতিকারের বিরুদ্ধে আমাদের সবসময় শক্ত অবস্থান ছিল এবং এটা আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব। তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা অলরেডি অনেক তথ্য পেয়েছি। তো পরবর্তী অভিযানের গোপনীয়তা রক্ষায় আমি সেই পরিকল্পনাটা এখনই বলবো না, বাট তাদের কাছ থেকে আমরা যথেষ্ট তথ্য পেয়েছি। ইনিশিয়াল তথ্য পেয়ে আমরা এগুলো জব্দ করতে পেরেছি এবং তাদের গডফাদার যারা আছে বা ২৬ সালের মধ্যে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমরা সম্পূর্ণভাবে আমাদের যাত্রা শুরু করব, সে প্রস্তুতিও আমরা নিয়েছি। আমি জানি এখানে স্বাধীনতা বিরোধী বা যুদ্ধ অপরাধী বা খুনি, ওই গ্রেনেড হামলাকারী, দুর্নীতিবাজ, এরা যদি ক্ষমতায় আসে তো এই দেশটাকে আবার ধ্বংস করে দেবে, তছনছ করে দেবে, সকল অগ্রযাত্রা নষ্ট করে দেবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ভারতবর্ষের থেকে বয়ে এনেছি অনেক অনেক ভালোবাসা। আমি বিশ্ব নেতৃবৃন্দকে বলবো, যুদ্ধ বন্ধ করেন, অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করেন। যুদ্ধ অস্ত্র মানুষের মঙ্গল আনে না। সবচেয়ে কষ্ট পায় শিশু আর নারীরা, আর যুবকরা দেয় জীবন। সন্তান হারা পিতামাতা, পিতামাতা হারা সন্তান, তাদের যে একটি বেদনা সেটা আমরা জানি। বরং এই অস্ত্র বানানো আর অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ সারা বিশ্বের শিশুদের খাদ্য, স্বাস্থ্য এবং তাদের উন্নয়নের জন্য ব্যয় করা হোক, সেটাই আমাদের দাবি। আমরা সেটাই চাই। নেতারা অনেকেই দিকতে দেখছিল, একমাত্র কর্মীদের জন্য পুনরায় শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল। সেই কর্মী কিন্তু এখন আবার দরকার। দল যখন ক্ষমতায় থাকে অনেক সময় ত্যাগী নেতারা একটু দূরে চলে যান। বাগাবাগি, হালুয়া রুটির বাঘ, ক্ষমতার বাঘ, সন্ত্রাসীদের কারণে আসল কর্মীরা কাছে আসতে পারে না, জননীতির সামনে যেতে পারে না।
বছর ধরে চালিয়ে যাওয়া ফ্যাসিবাদের মহারানী শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সকল সুযোগ করে দিয়ে শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকার এদেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহান আত্মত্যাগে বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ভারতে হাসিনা, ওবায়দুল কাদের ও সজীব ওয়াজেদ জয়ের গোপন মিটিং, ইউনূস সরকারকে নামাতে সেনা প্রধানের সাথে মিলে গোপন চক্রান্ত ফাঁস। রিমান্ডে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কুকর্মের এক গোপন অধ্যায় বেরিয়ে এসেছে। নারী ঘটিত সব ভয়ঙ্কর অপকর্ম, চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে নেওয়া হতো অফিসে, এরপর চলতো অশালীন প্রস্তাব, শর্ত আর নীরব চুক্তি, গার্মেন্টস কর্মীর সাথে গোপন ভিডিও। এবং সর্বশেষে জানাবো বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। জুলাই গণ অভ্যুত্থানে 2000 লাশ পড়ার পর জুনিয়র কর্মকর্তাদের চাপে আর নিজের প্রাণ বাঁচাতে সাময়িকভাবে জনতার দাবির পক্ষে অবস্থান নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। যদিও অনেকটা নিশ্চিতভাবে জানা যায় সেদিন ওয়াকার জনতার দাবির পক্ষে না দাঁড়ালে জনতা তাকেও শেষ করে দিত। ব্যাপারটি বুঝতে পেরেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলে। এজন্য অনেকের কাছে ওয়াকার হিরো হলেও ভেতরে ভেতরে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত সেনাপ্রধান। প্রশ্ন হচ্ছে, তাহলে কি সেনাপ্রধান ওয়াকারকে অপসারণ করা জরুরি? এছাড়াও জেনারেল ওয়াকারের 10টি অপকর্ম সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক ওয়াকারের কুকর্মগুলো। নাম্বার 1, হাসিনাকে সেফ এক্সিট দেয়া। জেনারেল ওয়াকারের সবচেয়ে বড় অপকর্ম হচ্ছে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে সাহায্য করা, অথচ হাসিনা এদেশে যা করেছে তার জন্য উচিত বিচার হবার দরকার ছিল জনগণের আদালতে, কিন্তু সেটি সম্ভব হয়নি সেনাপ্রধানের কারণে। এমনকি জুলাই বিপ্লবে যে 2000 মানুষ নিহত হয়েছিল সেখানেও নীরব সম্মতি ছিল ওয়াকারের। জানা যায় সেনাবাহিনীর একটি অংশ চেয়েছিল হাসিনাকে জনতার হাতে তুলে দিতে, কিন্তু ওয়াকার সেটিও হতে দেননি। তিনি এতটাই গোপনীয়তার সাথে হাসিনাকে পালাতে সাহায্য করেন যে হাসিনার ফ্লাইটটি রাডার পর্যন্ত ফাঁকি দেয়। হাসিনা, তার বোন শেখ রেহানা বা ফ্লাইট ক্রু ও সিকিউরিটি সার্ভিসেস ফোর্স সদস্যরা কেউই ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি, যা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা। আর এসব সম্পন্ন হয়েছিল ওয়াকারের কল্যাণেই। নাম্বার 2, হাসিনার 650 জন দোসরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেয়া। হাসিনা যখন পালালেন তখন তার হাজার খানেক নেতাদের জনগণের হাতে মার খেয়ে পথে ঘাটে মরে থাকার কথা ছিল, কিন্তু সেটি হয়নি, কারণ হাসিনার আত্মীয় ওয়াকার আওয়ামী লীগের নেতাদের গোপনে ক্যান্টনমেন্টে আশ্রয় দেন। সেখানে তারা মাসখানেক অবস্থান নেয়। এরপর ওয়াকার নিজের প্রচেষ্টায় তাদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করে। একটি ঘটনার কথা বলা যাক। 5 আগস্টের ইতিহাসে এক ভিন্ন মাত্রার ঘটনা ঘটেছিল সংসদ ভবনে। ওই দিন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আক্তারও প্রায় 12.5 ঘন্টা সংসদ ভবনের বাংকারে আত্মগোপনে ছিলেন। এদের সবারই সেদিন জনতার পাশ হাতে গণধোলাই খাওয়ার কথা ছিল, কিন্তু এদের সবাইকে সেখান থেকে নিরাপদ আশ্রয় নিয়ে যান ওয়াকারের নেতৃত্বে একদল সেনা সদস্য। এমনকি জানা যাচ্ছে শিরিন শারমিন সহ অনেকে এখনো সেনাপ্রধানের আশ্রয়ে আছেন। নাম্বার 3, পিলখানা হত্যার কমিশন হতে বাধা দেয়া। 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় যখন বিডিআরে গণহত্যা চলে তখন ওয়াকার পালিয়ে যাওয়ার যে ভিডিও দেখা যায়, তারপরও 30 মিনিটের মতো দেশের মাটিতেই ছিলেন তিনি। কেবল শেখ রেহানা নয়, সঙ্গে করে নিয়ে যান ববি সহ আরও 3 জনকে। তাদের বহনকারী ফ্লাইটের মুভমেন্টেও কোনো ভিআইপি নিরাপত্তা ছিল না। হাসিনার সেফ এক্সিট এতটাই সাধারণভাবে করা হয় যা খুনাক্ষরেও আঁচ করতে পারেনি এয়ার মুভমেন্টে কর্মরতরাও। কিভাবে, কোন পথে, কাদের হাত ধরে দেশ ছাড়তে পেরেছিলেন শেখ হাসিনা? সহকর্মী আহমেদ রেজাকে সাথে নিয়ে উত্তর খুঁজেছেন আখলাকুস সাফা। শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার এই ভিডিও ফুটেজটি দেখেছেন সবাই। অনেকেই বলেন এটি শেখ হাসিনার পলায়নের ফুটেজ। আসলে কিন্তু তা নয়। তড়িঘড়ি করে C-130-তে ওঠেন শেখ হাসিনা সহ 5 জন, সাথে এসএসএফের 1 জন ও ক্রু। ঢাকার গ্রাউন্ড কন্ট্রোলারের মধ্যে রেডিও যোগাযোগের রেকর্ডিং থেকে জানা যায় বিমানটি তৎকালীন বঙ্গবন্ধু এয়ারবেস থেকে রানওয়ে 32-তে যাওয়ার জন্য ট্যাক্সিওয়ে সাউথ আলফা বেছে নেয়। ঠিক বেলা 3:09 ভারতের উদ্দেশ্যে টেক অফ করে বিমানটি। ফ্লাইট প্রোগ্রেস স্ক্রিপ্ট থেকে জানা যায় ঢাকা থেকে টেক অফ করার সময় ট্রেনিং মিশন হিসেবে উড্ডয়ন করে বিমানটি। যতক্ষণ বাংলাদেশের আকাশে ছিল ততক্ষণ ট্রান্সপন্ডার ছিল বন্ধ।
বিমানের ককপিট ও ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে রেডিও যোগাযোগের এই রেকর্ডিংয়ে জানা যায় হাসিনাকে বহনকারী ফ্লাইটটিকে স্কোয়াক কোড দেওয়া হয়েছিল AJXS 1431। ঢাকা ইটিসির রাডার মনিটরের স্ক্রিন গ্র্যাব দেখায় ফ্লাইট AJXS 1431 ভারতীয় আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ আগে তার ট্রান্সপন্ডার চালু করে। ঢাকা থেকে দিল্লির ফ্লাইটগুলো রাজশাহীর উপর দিয়ে যায়, কিন্তু এই ফ্লাইটটি গিয়েছে যশোরের উপর দিয়ে। এক্ষেত্রে বাংলাদেশের আকাশসীমায় 10 থেকে 15 মিনিট কম থাকতে হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করার পর আনুষ্ঠানিকভাবে আসে সেনাপ্রধানের ঘোষণা। Hoy, 8 de octubre de 2025, podría ser el día más afortunado de tu vida. No estás viendo esto por casualidad. Esta señal te encontró por una razón. Según la predicción, quienes sigan 3 pasos simples recibirán una ola de prosperidad. Comparte este video con la primera persona de tu lista. Presiona el corazón hasta que se ponga rojo y escribe amén en los comentarios. Los Simpson mostraron que en esta fecha se abre un portal de abundancia, donde la suerte se multiplica para quienes creen. Mañana, 9 de octubre de 2025, te rosmido que podrías despertar con la vida que siempre soñaste. Escribe amén si crees que hoy comenzará tu cambio. ডোনাল্ড ট্রাম্পের বার্তা, শেখ হাসিনার মতো নেতৃত্ব আবারও দরকার বাংলাদেশে। জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধের আলটিমেটাম জুলাই ঐক্যের। এবারে বিস্তারিত। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি 2025 সালের 20 জানুয়ারি দ্বিতীয়বারের মতো 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, সম্প্রতি এক মন্তব্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে অভিজ্ঞ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। ট্রাম্প বলেন, শেখ হাসিনার মতো দৃঢ় প্রধানমন্ত্রী আবার দরকার। ট্রাম্প এক সাংবাদিক বৈঠকে বলেন, শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বে বাংলাদেশ স্থিতিশীলতা ও উন্নয়নের চমক দেখিয়েছে। আবারও এমন স্তরের নেতৃত্বের প্রয়োজন। এই মন্তব্যের মাধ্যমে তিনি সাবেক একজন প্রধানমন্ত্রীর অধীনে দেশের উন্নয়ন ও সরকারের যোগ্যতা নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। বিশ্বমঞ্চে শেখ হাসিনার সুনাম আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত যে ট্রাম্প শেখ হাসিনার কঠোর ও দক্ষ নেতৃত্বকে সম্মান করে। 2018 সালের রোহিঙ্গা সংকটে শেখ হাসিনার মানবিক নেতৃত্ব প্রসঙ্গে ট্রাম্প তাকে বিশেষ শ্রদ্ধায় সম্মান জানিয়েছিলেন। এই মন্তব্য দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা তৈরি করেছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন, ট্রাম্পের মন্তব্যে শেখ হাসিনার ইমেজকে একটি শক্তিশালী আন্তর্জাতিক নেতা হিসেবে তুলে ধরে। আওয়ামী লীগের প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ কৌশল। দলের নেতাকর্মীরা এই মন্তব্যকে ঘিরে চমকপ্রদ আশার পরিচয় দেখাচ্ছেন। দলের সোশ্যাল মিডিয়া দল দ্রুত এই মন্তব্যকে প্রচারে ব্যবহার করছে, যেখানে তারা ট্রাম্পের উদ্ধৃতি উল্লেখ করে শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত হিসেবে উপস্থাপন করছে। ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট এবং তার মন্তব্যে স্পষ্ট যে শেখ হাসিনার মতো দৃঢ় নেতা তারা আবারও দেখতে চান। এটি এখন একটি দ্রুত খবর, যা আওয়ামী লীগ ও তাদের সমর্থকদেরকে আন্তর্জাতিক শোনা যাচ্ছিল এমন সম্মান ও গুরুত্ব এনে দিয়েছে। শেখ হাসিনার ফিরে আসা কি সময়ের ব্যাপার শুধু? ট্রাম্পের মন্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এখনও অটুট রয়েছে। বিশ্ব রাজনীতিতে এমন সাবেক নেতার প্রতি সম্মানসূচক সমর্থন খুব কম দেখা যায়। বিশ্লেষকদের মতে, যেখানে নিজ দেশের বিরোধীরা সমালোচনা করছে, সেখানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট যদি শেখ হাসিনার প্রশংসা করেন, সেটা বিশ্বে বাংলাদেশকে গৌরবান্বিত করে। সামাজিক মাধ্যমে ঝড়, হাসিনাকে আবার চাই। ট্রাম্পের বক্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। টুইটার, এক্স, ফেসবুক, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ হাসিনা অ্যাগেইন, হ্যাশট্যাগ লিডারশিপ ম্যাটার্স, হ্যাশট্যাগ ট্রাম্প অন হাসিনা ট্রেন্ড করতে শুরু করে। একজন তরুণ আওয়ামী কর্মী লিখেন, যেই নেত্রীকে ট্রাম্পের মতো বিশ্বনেতা সমর্থন করেন, তাকেই আমাদের আবার প্রয়োজন।
অবশেষে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা। দেশবাসীর উদ্দেশ্যে দিতে না পারা শেষ বক্তব্য প্রকাশ্যে এলো ভারত থেকে। তার এই অবস্থার জন্য কাকে দায়ী করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী? নয়াদিল্লিতে নামার পরে একাধিকবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের শেখ হাসিনা অবশেষে ফিরে এলেন বাংলাদেশে। 12 মাস দিল্লিতে